হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম অল অফ ইউ টু আওয়ার চ্যানেল আরবি ম্যাথস গুরুকুল। তো আজকে আমরা সিম্পলিফিকেশন চ্যাপ্টারটি থেকে একদম যে প্রশ্নগুলো পরীক্ষায় আসার মতো সেই প্রশ্নগুলো চুজ করেছি এবং সেগুলো খুব ভালো করে শিখব। ওকে, সিম্পলিফিকেশানে অনেক প্রশ্ন হতে পারে, অনেক হাজার প্রশ্ন হতে পারে। ওকে, বাট আমাদের সেই প্রশ্নগুলোই করতে হবে যেগুলো পরীক্ষায় আসতে পারে। ওকে, বেসিক যোগ বিয়োগ গুণভাগ এগুলো তোমরা জানোই এবং সেই ধরনের প্রশ্ন তোমরা করে ফেলতেই পারবে। আমি দেখাবো তোমাদের সেই প্রশ্নগুলো যেগুলো তোমাদের পরীক্ষা হলে প্রবলেম ক্রিয়েট করবে। ওকে, দেখো, আমরা জানি যে আমাদের অফিসিয়াল সিলেবাস হচ্ছে গ্রুপ সির জন্য এটা, এবং যেখান থেকে অলরেডি আমাদের টাইম অ্যান্ড ওয়ার্ক কমপ্লিট হয়ে গেছে। টাইম অ্যাভারেজ নেক্সট ক্লাসে করাবো আমি। পার্সেন্টেজ হয়ে গেছে, প্রফিট লস হয়ে গেছে, সিম্পল ইন্টারেস্ট হয়ে গেছে, মানে মেন চ্যাপ্টারগুলোই হয়ে গেছে। আজকে আমরা করছি সিম্পলিফিকেশন। 5টা চ্যাপ্টার আমাদের কমপ্লিট হয়ে গেল। 20 তারিখের মধ্যে তোমাদের বলেছি সমস্ত চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে 20 তারিখের মধ্যে। ওকে, যারা এখনও আমাদের আগের ক্লাসগুলো দেখোনি তাদের জন্য আমি অলরেডি প্লেলিস্ট বানিয়ে দিয়েছি এই ক্লাসগুলোর। বাকি যে 4টে ক্লাস হয়ে গেছে সেগুলোর প্লেলিস্ট বানিয়ে দিয়েছি। প্লেলিস্টের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ক্লাসগুলো ফলো করো। প্রত্যেকটা ক্লাসের পিডিএফ লিঙ্ক আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হচ্ছে, টেলিগ্রামে তোমরা জয়েন করো এবং সেখান থেকে তোমরা কী করবে না, পিডিএফগুলো ডাউনলোড করবে এবং নিজেরা একবার প্র্যাকটিস করার চেষ্টা করবে। ওকে, আর যারা টেলিগ্রামের লিঙ্ক পাবে না তারা ডেসক্রিপশান থেকে বা কমেন্ট বক্স থেকে টেলিগ্রামের লিঙ্ক নিয়ে নেবে। ওকে, আরপি ম্যাথস গুরুকুল এই লেখাটা টাইপ করলেই আমরা টেলিগ্রাম চ্যানেল চলে আসবে। আমাদের টেলিগ্রাম চ্যানেল এই নামে একদম টেলিগ্রামে পেয়ে যাবে। ওকে, তো গ্রুপ ডি সিলেবাস আমরা জানি এবং সেখান থেকেও আমরা দেখতে পাচ্ছি পার্সেন্টেজ তো তোমাদের হয়েই গেছে এবং সিম্পল ইন্টারেস্ট হয়েই গেছে। ওকে, চলো, তো আজকে আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ এই ক্লাসের প্রথম টাইপ আমরা দেখবো, যে যেখানে ভগ্নাংশের যোগ বিয়োগ কীভাবে করতে হয় সেটা শিখবো। ওকে, দেখো ভগ্নাংশের যোগ বিয়োগ কীরকম বলতে, দেখো প্রথম প্রশ্ন দিয়ে বুঝিয়ে দেবো ব্যাপারটা কী। আচ্ছা, এখানে একটা জিনিস তোমরা ঠিক করে নাও, এই 1-এর 18 ভদ্রলোককে এখানে 5+ এখানে না লিখে এখানে লিখে দাও। ওকে, এবার দেখো এই যে তোমরা যোগটা দেখতে পাচ্ছ, মান নির্ণয় করতে বলেছে, এই যোগটা তোমরা সাধারণত পরীক্ষা হলে কীভাবে করতে বা আগে তোমরা কীভাবে করতে তোমরা কি নিচে যে ভগ্নাংশগুলোর হরে যে ভদ্রলোকরা বসে আছে তাদের তোমরা এলসিএম করতে, তাই তো? এবং এলসিএম করে তোমরা এরমভাবে লিখতে, এই হচ্ছে এলসিএম 18। ওকে, 3, 6, 9, 18 এলসিএম হবে 18। তারপরে তোমরা কি করতে, এখানে নিচে যে ভদ্রলোক আছে, নিচে 1-এর নিচে কিছু নেই, মানে কি আছে, একই আছে, তাহলে 18কে 1 দিয়ে ভাগ করতে, ভাগফলকে লব দিয়ে গুণ করতে, এটাই তো করতে। কিন্তু এখন তোমরা সেরকম করবে না, এখন তোমরা বড় হয়ে গেছে, এগুলো তোমাদের মানায় না করা। ওকে, তোমরা কীভাবে সলভ করবে দেখো, তোমরা দেখতে পাচ্ছ 3, 6, 9, 18 এদের এলসিএম তো 18ই হবে। তো কেননা আমি এলসিএম করা মানে এই প্রত্যেকটার নিচে যারা বসে আছে তাদেরকে 18 করা, এটা চিন্তাটা ডেভেলপ না করি, একদম করি। এই ডেভেলপমেন্টটা যদি তোমাদের মধ্যে একদম হয়ে যায় তাহলে তোমরা আর ওই একটা লাইন টেনে নিচে এলসিএম এই ব্যাপারটা লিখবেই না, তোমরা ডাইরেক্ট কী লিখবে, তোমরা বুঝে গেছো যে প্রত্যেকের হরে হবে কত, 18। তাহলে প্রত্যেকের হরে যখন 18 হবে, আমি দেখতে পাচ্ছি প্রথমে কে বসে আছে, 1। তাহলে 1-এর নিচে কিছু নেই, মানে 1 আছে। তাহলে এই 1কে আমাকে 18 বানাতে গেলে 18 দিয়ে গুণ করতে হবে। তাহলে হরকে 18 দিয়ে গুণ করা মানে লবকেও 18 দিয়ে গুণ করতে হবে, তবে ভগ্নাংশের মান একই থাকবে। তাহলে আমি শুধু ভগ্নাংশের লবে কাজ করব, হরে আর কিছু কাজ করবো না। বোঝা গেল? বলো তো, একদম ঠিক। তাহলে আলটিমেট 1কে 18 বানাতে গেলে আমার 18 দিয়ে গুণ করতে হয়। তাহলে আমি 1কে ডাইরেক্ট উপরে লবকে ডাইরেক্ট 18 দিয়ে গুণ করবো, তাহলে 1কে 18 দিয়ে গুণ করলে 18ই হবে। এবার বলো 3কে 18 করতে গেলে কী দিয়ে গুণ করতে হয়, 6 দিয়ে গুণ করতে হয়। সিমিলারলি আমি 1কে 6 দিয়ে গুণ করে দেবো খালি। তাহলে 1কে 6 দিয়ে গুণ করি, তাহলে কত হবে, 6 হবে। বলো 6কে 18 দিয়ে করতে গেলে কী দিয়ে গুণ করতে হবে, 3 দিয়ে। তাহলে এখানে আমি 1কে 3 দিয়ে গুণ করে দেবো, করলে কত হবে, 3 হবে। 9কে 18 করতে গেলে 2 দিয়ে গুণ করতে হবে এবং 1কে তাহলে 2 দিয়ে গুণ করে দেবো, হবে 2। 18কে 18 বানাতে গেলে 1 দিয়ে গুণ করতে হবে, লবকে 1 দিয়ে গুণ করে দেবো 1। ব্যাস, নিচের সবার নিচে 18 লিখে দাও, হয়ে গেল, গল্প শেষ। ওকে, ব্যাস, তাহলে বলো এবার 18 + 6 24, 24 3 27, 27 2 29, 29 1 30, 30/18। আর 30/18 মানে 6 দিয়ে কুড়ি আছে, 6 5 30, 6 3 18, 5 3, এটাকে আমরা কি লিখতে পারি, 1 পূর্ণ কত, 2 3। ওকে, কী করে 1 পূর্ণ 2 3 একবারে লিখলাম, দেখো 3 আর 5, 5-এর মধ্যে 3 কবার পুরোপুরি যায়, একবার যায়, জন্য 1। ওকে, বাকি 3 আর 5-এর ডিফারেন্স কত, 2, ওপরে লিখবো, নিচে 3, নিচে লিখে দেবো। ব্যাস, আমাকে আর সেই 5/3 এরমভাবে ভাগ করার কোনো প্রয়োজন নেই। শুধু মনে রাখতে হবে 5-এর মধ্যে 3 কতবার যায়, পুরোপুরি একবার পুরোপুরি যাচ্ছে,
একবার পুরোপুরি যাওয়ার পর আমার ভাগশেষ কী পড়ে থাকবে না এই 5 আর 3-এর ডিফারেন্স, 5 আর 3-এর ডিফারেন্স করে 2, সেই ভাগশেষ কোথায় চলে যাবে লবে, আর হরে কে পড়ে থাকবে, হরে আগে ছিল 3 সেই পড়ে থাকবে। ওকে, তো এত সহজেই ধরনের প্রশ্নের সমাধান করা যায়। যদি তোমাদের ভালো লাগে তোমরা এই প্রসেস অবশ্যই অ্যাপ্লাই করবে, এবং এটা তোমাদের করতেই হবে, ভালো না লাগলেও করতে হবে, ভালো লাগলেও করতে হবে, কারণ যতদিন না তোমরা চাকরি পাচ্ছ এই প্রসেস যদি ফলো না করো তাহলে তোমাদের সাকসেস আসবে না। ওকে, চলো দেখো, এই ধরনের প্রশ্নে যদি তোমরা 5/1 যদি তোমরা আগে ভগ্নাংশে প্রকাশ করো, মানে এটা কী আছে মিশ্র ভগ্নাংশ, 5/1 কী ধরনের ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। এটাকে যদি তোমরা অপ্রকৃত ভগ্নাংশ মানে কি 5কে 5 দিয়ে গুণ, তারপরে গুণফলকে 1 দিয়ে যোগ, মানে 5 5 25 26-এর 5 করে প্রত্যেকটাকে এই প্রসেসে যদি অপ্রকৃত ভগ্নাংশ করে তারপর যোগ করো, দ্যাট উইল টেক টু মাচ টাইম। ওকে, এবং যেটা করা একদম উচিত নয়। তাহলে তোমরা করবে কি দেখো, খুব ভালো করে বুঝবে, এক লাইনে আনসার হয়ে যাবে। এখানে 5 সবার দেখো, সবার গায়ে 5 লেগে আছে। কতগুলো 5 আছে, 4টে 5 আছে। তাহলে আমার 5 × 4 হবে এর ভ্যালু। 4টে 5-এর যোগফল কত, 5 + 5 + 5 + 5। একে যখন এরকম লিখতে পারি, একে তো আমরা এরকমও লিখতে পারি 4 × 5 অথবা 5 × 4। কটা 5 আছে, 4টে 5 আছে। ওকে, তাহলে 4 × 5-এর ভ্যালু হবে, তার মানে কত হবে 20। বোঝা গেল? প্লাস সবার গায়ে প্লাস চিহ্ন আছে, তার প্লাস লিখে দাও। এবার দেখো বাকি দেখো ভগ্নাংশগুলো কী কী, 1-এর 5, 2-এর 5, 3-এর 5, 4-এর 5। এই ভগ্নাংশগুলোর প্রত্যেকের লবে যারা আছে তাদের যোগ করে দাও, মানে 3 + 4 7, 2-এর 9, 1-এর 10। প্রত্যেকের হরে কী আছে 5, নিচে 5 লিখে দাও, গল্প শেষ। তাহলে 5 × 4 = 20 + 2 22 হয়ে যাবে কারেক্ট আনসার, অপশান সি। এবার তুমি বলো হলো কী করে, একটু হলো কী করে সেটা জেনে নিই। যতদিন না তোমরা এই হলো কী করে প্রশ্নটা তোমার ভেতর থেকে আসছে এবং তার উত্তর তোমরা বার করতে পারছো, ততদিন কিন্তু কোনো জ্ঞান সম্পূর্ণ নয়। একবার দেখে নাও, দেখো ভালো করে বুঝবে ব্যাপারটা। 5/1 একে যেরকম আমরা অপ্রকৃত ভগ্নাংশ করা শিখলাম, সেরকম আমরা একে এরকমভাবে লিখতে পারি যে 5 + 1-এর 5। ওকে, সিমিলারলি দেখো 5/2 একে কীভাবে লিখবো, 5 + 2-এর 5। যদি একবার এটা বুঝে যাও তাহলে পৃথিবীতে এই ধরনের প্রশ্ন আর জীবনে ভুল হবে না। 5/3-এর 5 একে কীভাবে লিখব, 5 + 3-এর 5। 5/4-এর 5 একে কীভাবে লিখব, 5 + 4-এর 5। লিখতে পারি, একদম লিখতে পারি। তাহলে এবার যখন এদের যোগ করব, তাহলে দেখো এবার এখানে কতগুলো 5 আছে, 4টে 5, তাহলে 4 × 5। এবার দেখো এখানে প্রত্যেকটা ভগ্নাংশের যোগ তো আমি এক্ষুনি শেখালাম, প্রত্যেকের হরে আমার কী করতে হবে, সেম ভ্যালু রাখতে হবে, আর প্রত্যেকের হরে সেম ভ্যালু আছে। যখন সেম ভ্যালু আছে খালি লবগুলো যোগ করে দেবো, 1 + 2 3, 3 + 3 6, + 4 10। তাহলে 10 আর নিচে কত 5, তাহলে কত হলো 4 × 5 = 20 + 2 22। বোঝা গেল? বোঝা গেছে কী করে করলাম? তাহলে এটাই হচ্ছে সঠিক পদ্ধতি এই ধরনের প্রশ্নের সলভ খুব তাড়াতাড়ি করার। ইজ ইট ক্লিয়ার? বলো জলের মতো পরিষ্কার। চলে যাও নেক্সট প্রশ্ন। দেখো সেম প্রশ্ন, 99 দিয়ে 7 গুণ করা, তারপরে তার সঙ্গে 1 যোগ করে যদি তোমরা প্রশ্ন সলভ করতে যাও, ভাবো কতটা টাইম লাগবে। আমার কাজ কী হবে, কতগুলো 99 আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। তাহলে প্রথমে কাজ কি, 6 × 99 প্লাস কতগুলো ভগ্নাংশ আছে, 1 2 3 4 5 6টা, এবং প্রত্যেকটার হরে কী আছে 7 আছে। তাহলে হরের প্রত্যেকের 7 আছে না, নিচে তাহলে মানে 7 লিখে দাও। আর লবে যারা আছে যোগ করে দাও, 1 + 2 3, 3 + 3 6, 6 + 4 10, 10 + 5 15, 15 + 6 21। ব্যাস ওপরে লিখে দাও 21, গল্প শেষ। তাহলে 6 × 99, 6 × 99 করলে কত হবে, তাহলে 6 9 54, 4 5, 6 9 54 আর 5 হচ্ছে 59। তাহলে 594 প্লাস এখানে দেখো কাটাকুটি হয়ে গেল 3, হয়ে গেল কত 597 কারেক্ট আনসার। বলো কতক্ষণ সময় লাগে প্রশ্নের সমাধান করতে? চলে যাই পরের প্রশ্ন। এবার দেখো এই প্রশ্নটার সলিউশন তোমরা করবো কী করে। সমস্যা এখানে তো মধ্যিখানে আবার 3টে ডট আছে, তাহলে ডটের মধ্যে অনেকগুলো সংখ্যা থাকতে পারে, কী করে নির্ণয় করবো? দেখো এই ধরনের প্রশ্নে আগে তোমায় দেখতে হবে এই ভগ্নাংশগুলো কী আছে। তাহলে আমরা জানি যে 10/1 আমরা লিখতে পারি 10 + 1/11, এটা আমরা শিখে গেছি। তাহলে আলটিমেট 10 প্রত্যেকের থেকে বাদ দিলে পড়ে আছে 1/11, 2/11, 3/11 করে এরম করে 10/11 অবধি কয়েকটা ভগ্নাংশের যোগফল। তাহলে এখন কতগুলো ভগ্নাংশ আছে? তাহলে আমি তো এটা বুঝে গেছি যে এই প্রত্যেকটা ভগ্নাংশের হরে আছে 11। তাহলে আলটিমেট যদি হরে 11 থাকে, লবে কী আছে যোগফলের, যোগফলের লবে আছে তার মানে 1 2 + 3 এরম করে ডট ডট ডট
10 অবধি সংখ্যার যোগফল। তাহলে আমি যখনই দেখছি এটা একটা সিরিজ, এরকম একটা সিরিজের যোগফল নির্ণয় করার জন্য একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে n ইন্টু n প্লাস ওয়ান, n ইন্টু n প্লাস ওয়ান বাই টু। তাহলে n ইন্টু n প্লাস ওয়ান বাই টু মানে n কি এখানে? n হচ্ছে, মনে রাখবো, এখানে 1 থেকে শুরু করে n অবধি সংখ্যার যোগফল। তার মানে n হচ্ছে আমার এখানে লাস্ট যে সংখ্যাটা দেওয়া আছে, তার মানে n এর ভ্যালু কত? 10। মনে রাখবো যে এই ফর্মুলাটা তখনই অ্যাপ্লিকেবল হবে যখন আমার 1 থেকে শুরু হবে সংখ্যা, পরপর সংখ্যা হবে এবং n অবধি সংখ্যার যোগফল হবে। ওকে, তাহলে 1 থেকে শুরু করে পরপর n অবধি সংখ্যার যোগফল হচ্ছে কি? n ইন্টু n প্লাস ওয়ান বাই টু। ইজ ইট ক্লিয়ার? হলো জলের মতো পরিষ্কার। তাহলে n এর ভ্যালু এখানে কত? 10। তাহলে আলটিমেট এই সিরিজটার যোগফল কত হয়ে গেল না? 10 ইন্টু 10 প্লাস 1, 11 বাই 2। ওকে, তাহলে আবার দেখতে পাচ্ছি উপরের ভ্যালু, এই উপরের ভ্যালুটা পেলাম আমি 10 ইন্টু 11 বাই 2, কিন্তু নিচেই তো আবার 11 আছে। তাহলে আলটিমেট এই ভগ্নাংশটাকে আমরা কীভাবে লিখতে পারি না? 10 ইন্টু 11 বাই 2, আর নিচে 11-র তলায় কিছু নেই মানে কি আছে? 11 বাই 1। তাহলে আমরা জানি এই চিহ্নটা তখন ভাগের মতো কাজ করে এবং নিচের ভগ্নাংশটা কী হয়? উল্টো হয়ে যায় গুণ করলে। তাহলে 10 ইন্টু 11 বাই 2 ইন্টু 1 বাই 11 হয়ে যাবে। 11 11 ক্যান্সেল আউট হলো, 2 10 ক্যান্সেল আউট হলো, 5। তাহলে আলটিমেট এর ভ্যালু কত হয়ে গেল? 5। তার মানে সমস্ত ভগ্নাংশগুলোর যোগফল 5 পেয়ে গেলাম। এবার আমায় দেখতে হবে যে কতগুলো 10 আছে। মনে রাখবো এনের ভ্যালু যত এই 10ও ততগুলোই আছে। এই 10 10 10 এরকম কতগুলো 10 আছে? যত আমার এনের ভ্যালু ততগুলোই 10 আছে। তার মানে এখানে এনের ভ্যালু 10, তার মানে এখানে 10টা 10 আছে। তাহলে 10টা 10-এর যোগফল কত হবে? অর্থাৎ একটু আগে শিখে গেছি 10 ইন্টু 10 ইজ নট ইট, বলে একদম ঠিক। আর বাকি ভগ্নাংশগুলোর যোগফল কত পেলাম? 5। তাহলে 10 ইন্টু 10 মানে 100 প্লাস 5 মানে হচ্ছে 105 হয়ে যাবে আমার কারেক্ট অ্যান্সার। বলো, এনি ডাউট গাইস? বলো, কোনো ডাউট নেই, অপশন এ হয়ে গেল কারেক্ট অ্যান্সার। তাহলে এই ছিল আমাদের টাইপ 1। টাইপ 1-এ বোঝা গেল কীরকম ধরনের আমরা অঙ্ক শিখলাম, ভগ্নাংশের ট্রিক শিখলাম, ভগ্নাংশের যোগ বিয়োগ শিখলাম, সিরিজ শিখলাম। ঠিক আছে, অনেকগুলো জিনিস কিন্তু আমরা একসঙ্গে শিখে গেছি। ওকে, চলে যাই পরের টাইপ 2, যেখানে আমরা বদমাশ রুল নিয়ে কথা বলবো। হোয়াট ইজ বদমাশ রুল? বদমাশ রুল আর কিছুই নয়, সিম্পলিফিকেশনের যোগ বিয়োগ গুণ ভাগ ব্র্যাকেট এটা যদি একসঙ্গে থাকে কার কাজ আগে হবে সেটা ডিফাইন করে বদমাশ রুল। ওকে, তাহলে BODMAS এই হচ্ছে বদমাশ। এখানের প্রত্যেকটার ওয়ার্ডের, প্রত্যেকটা অ্যালফাবেটের একটা মিনিং আছে। বি ফর হচ্ছে ব্র্যাকেট, বি ফর কি? ব্র্যাকেট। এবার ব্র্যাকেটের মধ্যে কিন্তু আবার সিকোয়েন্স আছে, সবসময় কিন্তু আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ, তারপর সেকেন্ড ব্র্যাকেটের কাজ, তারপর থার্ড ব্র্যাকেটের কাজ, ওটা মাথায় রাখবো। ওকে, তারপরে হচ্ছে ও ফর হচ্ছে অফ। ওকে, অফ মানে যেটাকে আমরা বাংলায় এরও বলতে পারি, অফ মানে বাংলায় যেটা আমি এরও বলতে পারি। ওকে, যেটাকে আমরা সাধারণত গুণ হিসাবে চিনি, যে যেখানেই আমরা এর অথবা অফ দেখবো সেটাকে আমি গুণ, সেই দুটো সংখ্যাকে আমি গুণ করব। ওকে, তারপরে হচ্ছে ডি ফর ডিভিশন মানে হচ্ছে ভাগ, এম ফর মাল্টিপ্লিকেশন মানে গুণ, তারপর এ ফর অ্যাডিশন মানে যোগ, তারপর এস ফর সাবস্ট্রাকশন মানে হচ্ছে বিয়োগ। তাহলে সবার আগে হলো ব্র্যাকেটের কাজ, তারপর অফের কাজ, তারপর ডিভিশনের কাজ, তারপর মাল্টিপ্লিকেশনের কাজ, তারপর অ্যাডিশনের কাজ, তারপর সাবস্ট্রাকশনের কাজ। এই সিকোয়েন্সটা আমাকে মেনটেন করতে হবে। চলো, এবার বদমাশ রুল তো বুঝলাম, এবার এর ওপর অ্যাপ্লাই করা যায় বদমাশ রুল। দেখো, প্রথমে এই অঙ্কটা করবো না, আগে প্রথমে এই অঙ্কটা করবো, যার মধ্যে পুরো বদমাশ রুলে যতগুলো আমরা জিনিস শিখলাম, অ্যাব্রিভিয়েশন যা শিখলাম, প্রত্যেকটা অ্যাপ্লাই করতে পারবো। দেখো, খুব ভালো করে বুঝবে। আমরা কি জানি যে বদমাশ রুল অনুযায়ী ব্র্যাকেটের কাজ আগে হবে, এবং ব্র্যাকেটে আমি দেখতে পাচ্ছি এখানে একটি জায়গাতেই, এখানে দেখো 5 - 7 করলে কত হবে? -2। ব্যাস। এরপরে আমরা দেখব যে কোথায় কোথায় এর সঙ্গে ভাগ সঙ্গে গুণ পরপর একসঙ্গে আছে। ঠিক আছে, পরপর একসঙ্গে আছে। কোথায় আছে দেখো, এখানে দেখো এর তার সঙ্গে ভাগ তার সঙ্গে গুণ একসঙ্গে আছে, হ্যাঁ কি না? আপ টু এই অবধি। আবার দেখো এখানে 3 × 4 ভাগ 6 এর 3, এরা একসঙ্গে আছে। এরা একসঙ্গে থাকলে সুবিধা কী হয়? তুমি জানো এর কাজ আগে হয়, অফের কাজ আগে, এখানে অফও থাকতে পারে ইংলিশে। দেখো, তাহলে তুমি বলবে 6 × 8 ডাইরেক্ট হয়ে গেল কত? 48। তার মানে এটা 48 হয়ে গেল। তারপরে 3 ভাগ 48, তার মানে, আর 3 ভাগ 48 আমি এখানে কীভাবে লিখবো? এরমভাবে, 3-এর তলায় 48। আমরা খুব ভালো করে বুঝে যাও আমরা কীভাবে লিখছি। 6 যেরকম আছে গুণ
চিহ্ন লিখে দাও 6-এর পরে। তারপরে 3 ভাগ 48টা তোমরা এরকমভাবে লিখবে 3/48, গল্প শেষ। কাটাকুটি করে দাও, 6-8 48 হয়ে গেল কত, 3-8। তার মানে পুরো এতটা লাইনের এতটা লাইন আমি ব্লু কালারের লাইন দিয়েছি, পুরোটার ভ্যালু কত হয়ে গেল, সিম্পলিফাইড ভ্যালু কত হয়ে গেল না 3/8। বলো এর থেকে সোজাভাবে কি বোঝানো সম্ভব? না দাদা, এর থেকে তো সহজভাবে বোঝা সম্ভবই নয়। তাহলে 3/8 হয়ে গেল। সিমিলারলি এখানে এইটুকু অংশের ভ্যালু কত হয়ে গেল, দেখো 3 × 4 ভাগ 6 এর 3, এর কাজ আগে হয় 6 3 কত 18, তাহলে 4-এর তলায় কী লিখে দেবে 18, 3 18 কাটাকুটি হয়ে গেল 6, 4 2 2 4 2 3 6, ওকে। তখন হয়ে গেল 2/3, তাহলে পুরোটার ভ্যালু কত হয়ে গেল 2/3, তাহলে 3/8। এবার দেখো এখানে মাইনাস সাইন ছিল, মাইনাস সাইন 6 ভাজিতক 4কে কী লিখবো 6/4 -2 ইন্টু -2, ওকে। তাহলে এবার দেখো এখানে 2 আর 4 কাটাকুটি হলো 2 হলো, আর এই মাইনাস মিলে কত হয়ে গেল প্লাস হয়ে গেল, তাহলে আর এই মাইনাস সাইনটাকে ক্যারি করার দরকার নেই, প্লাস হয়ে গেল। তাহলে এবার দেখো আলটিমেট 2 আর 6 কাটাকুটি হয়ে 3 হয়ে গেল, তাহলে হয়ে গেল কত 3/8, এখানে +3 আছে, আর এখানে তারপরে কত হলো +5 আছে, এখানে মাইনাস আছে 2/3। এবার যেখানে ভগ্নাংশ তাদের পাশাপাশি লেখো, 3/8 -2/3 +3 +5 হয়ে গেল কত 8, গল্প শেষ। ব্যাস, এবার আমরা জানি যে ভগ্নাংশের নিচে যারা বসে যাদের এলসিএম করতে হয়, এলসিএম না করে আমরা শিখে গেছি যে ডাইরেক্ট যদি আমি এলসিএম বুঝে যাই যে 8 আর 3 হচ্ছে পরস্পর কোপ্রাইম নাম্বার, এদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই, তাহলে 8 3 24, তাহলে 8কে 24 বানাতে হবে, 3কেও 24 বানাতে হবে, তাহলে আলটিমেট নিচে হবে 24, ওকে। তাহলে 8কে 24 বানানোর জন্য আমায় 3 দিয়ে গুণ করতে হবে, মানে ওপরটাকে 3 দিয়ে গুণ করবো খালি, আর 2কে কত দিয়ে গুণ করবো 8 দিয়ে, কারণ 3কে 24 বানাতে গেলে আমায় 8 দিয়ে গুণ করতে হবে। তাহলে 3 3কে 9, 8 2 16, তার মানে 9 - 16 মানে হচ্ছে কত -7 +8। এবার দেখো 24 নিচে হবে, 24 এখানেও আছে, 24 এখানেও আছে। এবার দেখো 24 × 8 করলে কত হয় 192, -7 হচ্ছে 185, তাহলে 185/24 হবে কারেক্ট আনসার। তাহলে 185 মানে হচ্ছে ইউনিট কত 5, তাহলে এখানে দেখো তো ইউনিট 5 কোথায় হচ্ছে 4, এখানে 4 5 20 মানে 0 + 1 মানে হচ্ছে ইউনিট কত হবে উপরে 1 হবে, তাহলে 1 তো হতে পারে না, হতে হবে 5, তাহলে একমাত্র এটা অপশান ডিতেই হবে, কারণ দেখো 4 7 28 + 7 হচ্ছে কত 35, মানে ইউনিট কত উপরে 5 হচ্ছে। আর তোমরা যদি ভাগ করে নিতে পারো করতে পারবে, সময় নষ্ট যদি করতে যাও করো, কোনো ব্যাপার না। 24 7 হচ্ছে কত 168, 185 থেকে 168 বিয়োগ করলে 17, নিচে হচ্ছে 24, তাহলে 7 × 17 24, এটাই তো আছে, একদম ঠিক। চলে যাও পরের প্রশ্নে। আচ্ছা, পরের প্রশ্নকে প্রথম প্রশ্নটা আমি কী করেছিলাম, স্কিপ করেছিলাম। এবার দেখো এই প্রশ্নটা আমরা তাড়াতাড়ি করবো কী করে, খুব ভালো করে বুঝবে। আমরা ব্র্যাকেটের কাজ আগে করবো জানি, তাহলে ব্র্যাকেটের মধ্যে আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ, তারপর সেকেন্ড ব্র্যাকেটের কাজ, তারপরে থার্ড ব্র্যাকেটের কাজ, এটা হচ্ছে আমার নিয়ম, তাই তো? এটা আমি বলে দিয়েছি। তাহলে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কে আছে 2 × 1 2 + 3 4, আমরা কিন্তু এটাকে আর 2 + 1 2 + 3 4 এরকমভাবে লিখবো না, আমরা ডাইরেক্ট ভাববো 2 2 4 + 1 5, 5 2, তাহলে 5 2 + 3 4 মুখে মুখে হবে 5 2 + 3 4। আমি দেখতে পাচ্ছি এর তলায় 4 আছে, এখানে 2 আছে, তাহলে 2 আর 4 এলসিএম কত 4, 2কে 4 বানাতে গেলে 2 দিয়ে গুণ করতে হবে, এখানেও তাহলে উপরে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে নিচে 4 হয়ে গেল, তাহলে আলটিমেট এদের ফলাফল হবে 4, তো নিচে হবেই, উপরে কত হবে 5 2 10 + 3 13 4, ডাইরেক্ট আনসার। তাহলে এটুকুর ভ্যালু কত পেলাম 13 4 হয়ে গেল, 13 4 লিখে দাও। এখানে 4 3 12 + 1 13, তাহলে 13 3 এখানে। এবার 13 3 - 13 4 কী করে করবো, 13 3 - 13 4 মধ্যে উপরে 13 দুজনকারই 13 কমন নিয়ে নাও, তাহলে হয়ে গেল কি 1 3 - 1 4। এবার তোমার জানা জায়গা 3 আর 4 এলসিএম কত 12, তাহলে 3কে 4 দিয়ে গুণ করতে হবে, 4কে 3 দিয়ে গুণ করতে হবে, পরীক্ষায় কিন্তু লিখবো না। তাহলে আলটিমেট কী হচ্ছে 12 আছে। এখানে দেখো উপরে কী হবে, ক দিয়ে গুণ করতে হবে না 4 দিয়ে গুণ করতে হবে, আর এখানে ক দিয়ে গুণ করতে হবে 3 দিয়ে গুণ করতে হবে, হ্যাঁ কি না বলো, একদম ঠিক। এখানে 4 দিয়ে গুণ, এখানে 3 দিয়ে গুণ, তার মানে 4 - 3 মানে হচ্ছে 1 12, আর বাইরে 13 ছিল, গুণ করলে 13 12, বোঝা গেল। তার মানে পুরো জায়গাটার আলটিমেট 13 3 - 13 4 করে হয়ে গেল কত 13 12, তাহলে আলটিমেট কতটা জায়গা আমার কমপ্লিট হয়ে গেল, আমার কমপ্লিট হয়ে গেল এতটা জায়গা, 13 12 রেখে দিলাম। তার পাশে কী আছে 6 2 12 + 1 13 6, তাহলে ভাগ 13 12, এদের ভাগ করলে কী হবে, ভাগ চিহ্নকে যদি ট্রান্সফার করি গুণ চিহ্নে, পরের ভগ্নাংশটা কী হবে উল্টে যাবে, তাই তো? কারণ 13 12 হয়ে যাবে 12 13। এবার 13 6 দিয়ে আমি যদি গুণ করি, 13 13 ক্যান্সেল আউট হলো, 6 আর 12 ক্যান্সেল আউট 2 হলো, তাহলে আলটিমেট এবার কী পড়ে এলো 9 4 36, 36 3 হচ্ছে কত 39, তাহলে 39-এর 4 ভাগ কত 2, তাহলে আর ভাগ 2 লিখবো না, আমি একবারে ডাইরেক্ট
ভাগ চিহ্নকে গুণ চিহ্ন ট্রান্সফার করব আর তার সঙ্গে পরের ভগ্নাংশটাকে উল্টে দেবো। 2/1 লিখতে পারি, তার উল্টো করলে 1/2, অনন্য কত 1/2, তাহলে 39/8 হয়ে যাবে আমার কারেক্ট আনসার। বোঝা গেছে? ওটা খুব সুন্দর বোঝা গেছে, কোনো অসুবিধা নেই। অপশান সি কারেক্ট আনসার। চলে যাই পরের প্রশ্ন, আর এটা তো করেই দিলাম। এবার দেখো এই প্রশ্নটা খুব সহজ, একটি ইজি প্রশ্ন। এখানে খালি ব্র্যাকেটের কাজ আছে, আর কিছু নেই, আর ভাগ। তাহলে দেখো ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে হয়, তাহলে 9/3 করলে কী হবে 3 হবে। এবার দেখো সেকেন্ড ব্র্যাকেটের কাজ, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কে পড়ে আছে 27/3, তারপরে আবার ভাগ 3। এবার দেখো যখনই আমরা দেখব যে এরকম একটা ঘটনা ঘটেছে 27/3 তারপরে আবার 3, তখন আমরা এই দুটো ভাগের কাজ একসঙ্গে করতে পারি। যখনই আমরা ভাগ চিহ্নকে গুণ চিহ্ন করি তখন কী হয়, ভগ্নাংশ উল্টে যায়। 3 শুধু মানে 3/1, তাকে উল্টো করলে 1/3, পরের ভগ্নাংশটাকে আবার উল্টে দিলে 1/3। তাহলে আলটিমেট দেখো 3 × 3 9, 9 এখানে 27কে ক্যান্সেল আউট করলে কত হলো না 3 হলো। হ্যাঁ কি না বলো, একদম ঠিক। তাহলে এবার দেখো বাইরে একটা 3/3 পড়ে আছে, তাহলে 3/3 করলে তো একই হবে। বলো কোনো অসুবিধা? বলো কোনো অসুবিধা নেই, অপশান সি হল কারেক্ট আনসার। বোঝা গেল? নেক্সট প্রশ্ন। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি মাথায় একটা লাইন টানা আছে। এই যে লাইনটা, এটা কিন্তু মিস্টেক নয়, এটা কিন্তু একটা নির্দিষ্ট আমার কি প্রসেস, যাকে আমরা বার দিয়ে বলে থাকি। এই বার কি করে না, এই বার করে স্পেসিফাই করে যে শুধু এইটুকুর কাজ আগে করতে। ঠিক আছে, বার স্পেসিফাই করে কি এইটুকুর কাজ আগে করতে, মানে হচ্ছে এই -1 -1 এর অ্যাকচুয়াল ভ্যালু হওয়া উচিত ছিল কত, মাইনাস কমন হলে 1 + 1 + 1 -3 হওয়া উচিত ছিল। কিন্তু আলটিমেটলি বার দিয়ে এটা প্রকাশ করলো যে এইটুকু কাজ আগে করো, মানে এটা ব্র্যাকেট দিয়ে দেওয়া। তাহলে এই ব্র্যাকেটটা দেওয়া মানেও যা, আর মাথায় বার দেওয়া মানেও তাই। তাহলে এবার 1 - 1 করলে তো 0, হ্যাঁ কি না, এটা ভ্যালু কত 0। তাহলে -1 থেকে 0 বিয়োগ করলে তো ভ্যালু -1ই থাকে। তাহলে আলটিমেট এইটুকুর কাজ কিছু রইল না, শুধু পড়ে রইল -1। এবার -1 সঙ্গে আবার এখানে মাইনাস আছে পাশে, তাহলে মাইনাস আর মাইনাস কী হবে, গুণ হয়ে যাবে। হ্যাঁ কি না, তাহলে মাইনাস গুণ হয়ে কত হলো, প্লাস হয়ে গেল। তাহলে এখানে কিছু নেই মানে কী আছে না 1 আছে, বুঝে নিতে হবে। ওকে, তাহলে -1 × -1 মানে +1। তাহলে আলটিমেট -1 আবার +1 সঙ্গে কী হবে, ক্যান্সেল আউট হবে, দিয়ে কী হবে 0 হবে। তাহলে আলটিমেট এখানে আবার 0, -1 সঙ্গে আবার 0 গুণ করলে কী হয়ে যাবে না হয়ে যাবে 0। তাহলে -1 - 0, তার ভ্যালু কত হবে -1ই হবে। আবার দেখো এই -1 আর এখানে মাইনাস গুণ হয়ে কত হয়ে যাবে না প্লাস হয়ে যাবে। তাহলে আলটিমেট -1 + 1 হয়ে গেল কত, 0 হয়ে গেল কারেক্ট আনসার। বোঝা গেল? তাহলে খুব কনফিউজিং, যদি কোনো একটা জায়গায় মাইনাস প্লাসের গণ্ডগোল হয় পুরো গল্প ঘেঁটে যাবে। ওকে, নেক্সট প্রশ্ন, একই কনসেপ্ট, শুধু তোমাদের এখানে একটা স্টেপ কম দেওয়া হয়েছে। ওকে, এটা হোমওয়ার্ক। লেটস প্র্যাকটিস টাইপ 3। চলো টাইপ 3তে চলে এসেছি আমরা। টাইপ 3 হচ্ছে অসাধারণ একটা প্রসেস, এবং যেটা খুব পিএসসির ম্যাক্সিমাম প্রশ্নে, ম্যাক্সিমাম WBCS বা ক্লার্কশিপ এইসব পরীক্ষায় দেখা যায়। সিম্পলিফিকেশনের একদম বেস্ট একটা প্রসেস, খুব ভালো করে বুঝবে। 1/1 × 2 + 1/2 × 3 + 1/3 × 4 ... 1/15 × 16। তাহলে তুমি দেখি করা শুরু করবে, এখানে 1 × 2 গুণ করে 2, এখানে 1/2 × 3 গুণ করে 6, এরম করে চলে যাচ্ছে ... আলটিমেট লাস্টের টার্মটা গুণ করবে 15 × 16 দিয়ে যোগ করতে যাবো, ব্যাস ওখানেই গল্প শেষ, আর আমাদের অঙ্ক এগোতে হবে না। ঠিক আছে, এটাকে এরভাবে করা যাবে না। ভালো করে বুঝবে গল্পটা কি। 1/1 × 2, এটাকে সবসময় কীভাবে লেখা যায়, এই 1/1 কত হয়, 1 হয়। 1কে 1 দিয়ে ভাগ করলে কত হয়, 1 হয়। 1কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 1/2 হয়। এদের বিয়োগফল রূপে লেখা যায় 1 - 1/2। যখন এদের ডিফারেন্স, এই 1 আর 2 এর ডিফারেন্স কত, 1। যখন নিচে যে দুটো সংখ্যার গুণফল আছে সেটা হচ্ছে কনজিকিউটিভ নাম্বার, এবং এদের ডিফারেন্স, কনজিকিউটিভ নাম্বার মানে ডিফারেন্স কত, 1, পরপর সংখ্যা। কনজিকিউটিভ নাম্বার কি, পরপর সংখ্যা, 2 3 4 5 6 7 31 32, ঠিক আছে, 65 66, এই ধরনের সংখ্যাগুলো, এদের ডিফারেন্স কি 1। সেটা যখন এরকম আকারে থাকে 1/1 × 2, তাকে এইভাবে লেখা যায় 1/1 করলে কত, 1, 1/2 মাইনাস কত হলো, 1/2। বোঝা গেল? মধ্যিখানে চিহ্নটা কী হয়, মাইনাস হবে। কারণ দেখো একবার এটাকে বিয়োগ করে দেখো তো এটা হয় কি না। দেখো এখানে নিচে কিছু নেই মানে 1 আছে, 1 আর 2 এলসিএম কত, 2, উপরে কত হলো, 2কে 1 দিয়ে ভাগ করলে 2, 2 × 1 2, মাইনাস 2কে 2 দিয়ে ভাগ করলে 1, 1 × 1 1, তাহলে আলটিমেট হলো তো 1/2। দেখো এটাকেও তো গুণ করলে 1/1 × 2 মানে করলে কত, 1/2 তো হয়। তাহলে বোঝা গেল? তাহলে আমি যেটা করেছি সেটা ঠিক একদম। তাহলে আমাকে এই জিনিসটা জানতে হবে, এবং যখন জেনে গেছো তখন তো ব্যাস আর কোনো চাপ নেই। এবার পরের টার্মটার দিকে লক্ষ্য করো আর একবার, 1/2 × 3, একে কি লিখতে পারি 1/2, এই যে 1কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 1/2, মাইনাস কত, 1/3,
গল্প শেষ। বোঝা গেল? এবার যদি এর পরে সংখ্যাগুলো না থাকতো, তাহলে যদি শুধু এইটুকু ভ্যালু থাকতো, তাহলে কত হতো? তাহলে যোগ করলে কী হবে? আমার হবে কি, একের এই আলটিমেট এই টার্মটা কত দিয়েছে না 1 মাইনাস 1/2। এই টার্মটা কত দিয়েছে না 1/2 মাইনাস 1/3। মধ্যিখানে কী চিহ্ন আছে? যোগ চিহ্ন। তাহলে ব্যাস যোগ করে দাও, ক্যান্সেল আউট হলো 1 মাইনাস 1/3। তার মানে আলটিমেট যখন এই ধরনের টার্ম থাকবে, দুটো টার্মের জন্য কী হচ্ছে, প্রথম সংখ্যা, প্রথম 1/1-2 থেকে যে প্রথম টার্মটা পেয়েছিলাম সেটা কি 1, আর পরের 1/2 × 3 থেকে যে লাস্ট টার্মটা পেয়েছি মাইনাস 1/3, এদের সাম বা 1 মাইনাস 1/3। দেখো 1 মাইনাস 1/3, বোঝা গেছে? তাহলে যখন কন্টিনিউয়াস এই প্রসেস চলতে থাকছে, তখন আমি শুধু দেখব না ফার্স্টে যে বসে আছে আর লাস্টে যে বসে আছে, মধ্যিখানে এই ভদ্রলোকদের দেখবই না। ফার্স্টে যে বসে আছে তার থেকে কী দুটো টার্ম পেয়েছি, 1 মাইনাস 1/2, আর লাস্টের ভদ্রলোকের থেকে আমি কী টার্ম পাবো, 1/15 × 16। তার মানে এটাতে কী পাবো, 1/15 মাইনাস 1/16। তাহলে আমার শর্ত অনুযায়ী কী হবে, প্রথম টার্ম থেকে যে প্রথম টার্মটা পেয়েছি সেটা, আর লাস্ট থেকে আমি যে লাস্ট টার্মটা পেয়েছি তাদের বিয়োগফল, মানে 1 মাইনাস 1/16 যাবে কারেক্ট আনসার। আর 1 মাইনাস 1/16 মানে হচ্ছে কত, 15/16। কোথায় আছে? অপশান এ হয়ে গেল কারেক্ট আনসার। ঠিক আছে, সেম প্রসেস ফলো করে পরের প্রশ্নটায় চলে যাই। এবার দেখো এই যে প্রশ্নটা আছে দেখতে পাচ্ছি যে 1/10 × 13 প্লাস 1/13 × 16 এরম করে করে 1/37 × 40। তাহলে এখানেও দেখতে পাচ্ছি গল্পটা একই, কিন্তু প্রবলেম শুধু একটা জায়গাতেই, যে 10 × 13, 13 × 16, তোমাদের ডিফারেন্স কত করে, 3 করে। দেখো ডিফারেন্স কত করে, 3 করে। তাহলে এটাকে কিন্তু এরমভাবে লিখতে পারি, দেখো প্রথম টার্মটা কী লেখা আছে, 1/10 × 13। এদেরকে আমি এরম লিখতে পারি, 1/10 মাইনাস 1/13, লিখতে পারি না। কারণ দেখো এদের বিয়োগ করলে কী হবে, দেখো নিচে হবে 13 × 10 বা 130, উপরে কী হবে না 13 মাইনাস 10, চলে আসবে কত, 3/10 × 13 বা 13 × 10 বা 130, যা খুশি। তাহলে উপরে একটা 3 চলে আসছে, এখানে 1 আছে। তাহলে এই 3টা কী 3? এই 3টার কিছুই নয়, এই 10 আর 13-এর মধ্যে ডিফারেন্স। এর ডিফারেন্স কত, 3 তো, সেই 3টাই আমরা উপরে চলে আসছে। সবসময় যা ডিফারেন্স হবে সেই ডিফারেন্সটাই উপরে আসবে। ওকে, তাহলে এই ডিফারেন্সটাকে আমাকে যদি ইকুয়ালাইজ করতে, আমাকে যদি এর ভ্যালু 1ই রাখতে হয়, তাহলে আমাকে কী করতে হবে না এই ভদ্রলোককে 1/3 দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে দেখো 3 ক্যান্সেল আউট হয়ে গেল কি 1/10 × 13 হলো তো, যেটা আমার এখানে ছিল, বলো একদম ঠিক। তাহলে আলটিমেট গল্পটা হয়ে গেল এরকম যে 1/10 × 13কে আমরা 1/10 মাইনাস 1/13 লিখতে পারি, কিন্তু পাশে একটা 1/3 দিয়ে দুই ভদ্রলোককেই গুণ করতে হবে। হ্যাঁ কি না, বোঝা গেছে? বলো একদম ঠিক। এবার যদি এই পরের দুটো ভদ্রলোক না থাকতো, তাহলে আমার কী হতো, 1/10 1/10 × 13, তার পরের ভদ্রলোক কী আছে, 1/13 × 16। তাহলে আলটিমেট কত হলো, এখানেও আমি লিখবো 1/3 কমন, হয়ে গেল কত, 1/13 মাইনাস 1/16 লিখতে পারি। বলো একদম ঠিক। তাহলে আলটিমেট আবার এখান থেকে কী পেলাম, 1/3 × 1/10 মাইনাস 1/13 প্লাস এখানেও 1/3 × 1/13 মাইনাস 1/16। কোনো ডাউট? বলে কোনো ডাউট নেই। এবার দেখো 1/3 এখানেও আছে, 1/3 এখানেও আছে, তাহলে 1/3 কমন নিয়ে নাও। তাহলে আলটিমেট এবার দেখো 1/10 মাইনাস 1/13 প্লাস 1/13 মাইনাস 1/16, তাহলে হয়ে গেল তো আগের অঙ্কের মতো। বলে একদম ঠিক। তাহলে পরের গল্পগুলো যদি কন্টিনিউ করি, প্রত্যেকটার ক্ষেত্রেই 1/3 থাকবে এবং 1/3 কমন নিয়ে এলে বাকি ভেতরে পুরো আগের অঙ্কের মতো পড়ে থাকবে, এবং যেখানে কী হবে, প্রত্যেকটা টার্মের সেকেন্ড টার্ম পরের টার্মের ফার্স্ট টার্মকে ক্যান্সেল আউট করবে, তোমার পড়ে থাকবে সেই ফার্স্ট টার্ম আর লাস্ট টার্ম। হ্যাঁ কি না, বলো একদম ঠিক। তাহলে ব্যাস এবার আমার আনসার তো খুবই ইজি হয়ে গেল। তাহলে আলটিমেট আমার আনসার কত হলো, আনসার হয়ে গেল আমার, ভালো করে বুঝবে, আমার আর এই মধ্যিখানের ভদ্রলোকদের দেখার দরকার নেই। আমি ফার্স্টের ভদ্রলোক আর এই লাস্টের ভদ্রলোককে দিকে তাকিয়ে দেখব যে এখান থেকে আমি কী পাচ্ছি না 1/3 × 1/10 মাইনাস 1/13, আর লাস্টের ভদ্রলোক থেকে কী পাবো, 37 × 40। এখান থেকে 1/3 যদি গুণ করি ভেতরে থাকবে 1/37 মাইনাস 1/40। তাহলে এই প্রথমের 1/10 × 13 কে থাকবে না 1/10, আর পরে নিচের 1/37 × 40 কে পড়ে থাকবে 1/40, আর 1/3 তো সবার মধ্যে আছে, তাহলে 1/3 × 1/10 মাইনাস 1/40 হয়ে যাবে আমার কারেক্ট আনসার। বোঝা গেছে? বলে তো খুব সুন্দর বোঝা গেছে। তাহলে আলটিমেট দেখো 10 আর 40-এর এখানে এলসিএম কত, 40, উপরে কত হবে 4 মাইনাস 1 3, আর এখানে 1/3 দিয়ে গুণ করলে এই 3 আর এই 4 মাইনাস 1 3 ক্যান্সেল আউট হয়ে গেল, পরে রইল 1/40। কোথায় আছে 1/40? অপশান
ডি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? ঠিক সেম প্রসেস ফলো করে পরের অঙ্কটা। এখানে দেখো 1 আর 5 এর ডিফারেন্স কত 4, এখানে 5 আর 9 ডিফারেন্স কত 4, 9 আর 13 ডিফারেন্স কত 4, 77 81 এর ডিফারেন্স কত 4। তাহলে জাস্ট 1 4 দিয়ে গুণ করব, তারপরে কি 1/1 ইন্টু 5, এখান থেকে আমি কী পাবো 1/1 একটা পার্ট, আর 1/77 ইন্টু 81, এখান থেকে কী পাবো 1/77 মাইনাস 1/81, আর এখানেও এটা ছিল আমি লিখিনি আর বাইরে কী ছিল 1 4 দিয়ে গুণ, এরকম এখানেও তাই 1 4 দিয়ে গুণ। তাহলে আলটিমেট 1 4 তোমার রইল, ভেতরে কী থাকবে 1/1, অ্যান্ড এখানে কী থাকবে -1/81, তাহলে 1 - 1/81, হ্যাঁ কি না? বলো তো একদম ঠিক। তাহলে 1 4 ইন্টু এখানে কী হবে 81 - 1 মানে 80/81, কাটাকুটি হলো 20/81। কোথায় আছে 20/81 বলো অপশানে, বলো বোঝা গেছে? বলো খুব সুন্দর বোঝা গেছে, কোনো অসুবিধা নেই। লাস্ট প্রশ্ন এই প্যাটার্নের, দেখো এখানে কিন্তু আর কিন্তু নিচে গুণ আকারে নেই, নিচে কি আছে 1/56। আচ্ছা বলো তো 56কে 1/7 ইন্টু 8 লিখতে পারি? লিখতে পারি। 72কে লিখতে পারি, 1/72কে লিখতে পারি 1/8 ইন্টু 9 লিখতে পারি, একদম লিখতে পারি। 1/90 একে লিখতে পারি 1/9 ইন্টু 10। 1/110 একে লিখতে পারি 1/10 ইন্টু 11। 1/132কে লিখতে পারি 1/11 ইন্টু 12। তাহলে এবার বলে দেখো তো এই যে আমার প্রশ্নটা দাঁড়ালো, এই প্রশ্নটার সঙ্গে প্রথম প্রশ্নটার কোনো কি মিল খুঁজে পাচ্ছ? একদম ঠিক। এখানে 1/1 ইন্টু 2, 1/2 ইন্টু 3, 1/3 ইন্টু 4, তার মানে কি পরপর কনজিকিউটিভ নাম্বার। এবং দেখো এখানে যে শেষ হচ্ছে পরে সেখান থেকে শুরু হচ্ছে, তাই তো? এখানেও দেখো তাই 1/7 ইন্টু 8 কনজিকিউটিভ নাম্বার, 8 এখানে শেষ হলো আবার 8 শুরু, 8 ইন্টু 9, 9 এখানে শেষ হলো আবার 9 থেকে শুরু। তাহলে আলটিমেট এই ক্ষেত্রে আমি আনসার কী বলেছি 1/7 মাইনাস 1/12, দ্যাটস ইট, গল্প শেষ। মানে 5/84। কোথায় আছে 5/84? অপশান সি। বলো কোনো অসুবিধা হলো? কোনো অসুবিধা নেই। টাইপ 4 ওয়ান অফ দ্য ফেমাস কোশ্চেন, যেটা পিএসসি প্রায়ই ইউজ করে থাকে এই প্রশ্ন, এবং এই প্রশ্নের হাজার একটা শর্টকাট পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে, ইউটিউবের এমন কোনো জায়গা নেই যেখানে এই শর্টকাট পাবে না, এবং ওই সব শর্টকাট দেখে কিন্তু অঙ্ক শেখা যায় না। ঠিক আছে, এতগুলো নয় বসিয়ে দাও, এতগুলো শূন্য বসিয়ে দাও, এই ডিফারেন্স বিয়োগ করে দাও, একদম অ্যাকচুয়াল প্রসেস নয়। অ্যাকচুয়াল প্রসেস মনে রাখবে, কারণ এই ধরনের অঙ্কের মধ্যে এখন কিন্তু অনেক রকমের অ্যাডিশন হচ্ছে। পরীক্ষক কিন্তু আর সেই বোকা নেই যে তোমাকে একদম ডাইরেক্ট এই প্রশ্নটা তুলে দেবে। ঠিক আছে, দেখাচ্ছি তোমার পরীক্ষক কীরকমভাবে অ্যাডিশন করছে। আসল প্রসেস বুঝবে, আলটিমেট কীভাবে এই প্রশ্নের সমাধান করা যায়, তাড়াতাড়িই হবে, কোনো রকম শর্টকাট ব্যবহার করার দরকার নেই। 98/99 ইন্টু 99, এটা লেখা আছে তো। আমরা এটাকে তো একটু আগে দেখলাম, যেটা কীভাবে লেখা যায় 999 প্লাস 98/99 লেখা যায় তো। এটা তো আমি এবার একবারই বলতে পারি ইন্টু 99 বলতে পারি তো, বলে একদম ঠিক। এবার দেখো তো এই 999কে আমি লিখতে পারি 1000 মাইনাস 1, একদম লিখতে পারি। প্লাস 98/99 লিখতে পারি, সরি এখানে 99 ছিল তাই না, এখানে আমি ভুল করে 98 লিখেছি, 99। এবার এদের কী আছে ইন্টু 99। এবার তো 99 দিয়ে সবাই গুণ করে দাও, 99 ইন্টু 1000 গুণ করলে 99,000, মাইনাস 99 ইন্টু 1 99, প্লাস 98/99 ইন্টু 99 গুণ করলে কী হবে 99 ক্যান্সেল আউট হয়ে যাবে, পড়ে থাকবে কি 98। তাহলে আলটিমেট কী হলো 99,000 মাইনাস 99 প্লাস 98 মানে -1 হয়ে গেল কত 9 কত হলো এখানে, সরি 9 না, এখানে 9000 থেকে 1 বিয়োগ করলে কত হবে 8999। তাহলে 9 8 কত 3টে 9, হ্যাঁ কি না, বলো একদম ঠিক। তো কোথায় আছে অপশানে। ঠিক আছে, এবার যে এতগুলো স্টেপ করলাম, এতগুলো স্টেপ তো আমাদের করতেই হবে না, কারণ আমরা জেনে গেছি এটা থেকে এটা আমি একদম দেখিয়ে লিখতে পারি, হ্যাঁ কি না, বলো একদম ঠিক। এরপরে এই যে স্টেপটা করেছি আমি বোঝানোর জন্য করেছি, তোমরা কি বলবে আলটিমেট এখানে তো ব্যাপারটা এরকম হয়ে গেল। খুব সহজে বলতে পারি, এবার যখন 99 দিয়ে গুণ করবো এখানে ডাইরেক্ট আমি লিখতে পারি 999 ইন্টু 99 প্লাস এই 99 ক্যান্সেল হবে প্লাস 98। এবারে তুমি বলো যে 999কে তুমি লিখতে পারো 1000 মাইনাস 1 ইন্টু 99 প্লাস 98 লিখতে পারো, বলো একদম ঠিক। 1000 মাইনাস 1 ইন্টু 99 মুখে মুখে হবে 99,000,
-99 + 98 -1, তাহলে আলটিমেট -1 বিয়োগ করলে কত হবে? 9 8 999। কোথায় আছে? অপশানেতে। ঠিক আছে, এবার দেখো এই প্রশ্নের সঙ্গে অ্যাড অন কী হয়েছে দেখো, বলো করতে পারবে যখন তোমরা ওই শর্টকাট দিয়ে কাজ করবে? 2/3 ভাগ 4/9 এর 7 পূর্ণাঙ্ক দিয়ে আমরা শিখে গেছি 2/3 এর কাজ আগে হয়, ভাগ 4/9 ইন্টু 7 দুগুণে 14 আর 1 15 2, 2 দুগুণে 4, 3 তিরিকে 9, 3 5 15, তাহলে 10/3, তাহলে হয়ে গেল কত? 2/3 ইন্টু 10/3, সরি 3/10, হ্যাঁ কি না? হলো, তাহলে আলটিমেট কত হলো না? 3 3 কেটে গেল, 2 10 কেটে গেল 5, তাহলে 1/5 হয়ে গেলো এখানে, 1/5 প্লাস এটা, হ্যাঁ কি না? তাহলে 1/5 প্লাস এটা। এবার বলো কী করে করবো? এবার দেখো কীভাবে করবো, খুব ভালো করে বুঝবে। আমরা কি দেখেছি যে এই পার্টটা থেকে আমি কীভাবে লিখতে পারি? 999 প্লাস 494 বাই 495 ইন্টু 99 করতে পারি, একদম ঠিক। এবার এই পার্টটা 999 ইন্টু 99 এটা কীভাবে লিখলাম? দাদা আমি এটাকে লিখতে পারি এরমভাবে যে 999কে মুখোমুখি বলবে 1000 - 1, 99 এর সঙ্গে 1000 গুণ করলে কত হবে? 99 এর সঙ্গে 1000 গুণ করলে কত হবে? 99,000 মাইনাস কত? 99, হ্যাঁ কি না বলো? একদম ঠিক। তারপরে কত আছে না প্লাস 494 95 ইন্টু 99, 494 সরি 494 বাই 495 ইন্টু 99, 99 দিয়ে 495 ডাইরেক্ট কাটাকুটি যায়, 5 খেতে দেখো 5 বার পুরোপুরি যাচ্ছে, তাহলে বাই 5। ওকে, আর এখানে ভদ্রলোক 1/5 যোগ আছে, এই 1/5 এর সঙ্গে যোগ করে দাও, গল্প শেষ। এবার দেখো 999,000 যেরকম আছে সেরকম থাক, -99, আর দেখো 5 এখানেও 5 এখানেও 5, তাহলে আলটিমেট কী হবে? 5 হয়ে যাবে এলসিএম, উপরে কী হবে? 494 প্লাস 1 মানে 495 না? কাটাকুটি যায়, 5 9 45, 5 9 45 99, তাহলে আলটিমেট 99 99 ক্যান্সেল আউট হয়, পড়ে থাকে কত? 99,000। কোথায় আছে? অপশান সি। বলো বলো এবার যে এই ধরনের প্রশ্ন এবার তাড়াতাড়ি হবে কি হবে না? জাস্ট ক্যালকুলেশনের খেলার কিছুই নয়, ক্যালকুলেশন যে তাড়াতাড়ি করবে তার প্রশ্নের আনসার তাড়াতাড়ি বেরোবে। ওকে, নেক্সট টাইপ 5। দেখো এই যে প্রশ্নটা বলা হয়েছে, এই প্রশ্নটা দেখে তোমার আনসার করতে গেলে তোমাদের সময় লাগবে অনেক বেশি, কিন্তু তোমরা যদি শুধু এটুকু মনে রাখো যে দাদা এখানে যদি আমি -50কে এ ধরে নিই, 30কে বি ধরে নিই আর 20কে সি ধরে নিই, তাহলে আলটিমেট আছে কি না a³ প্লাস b³ প্লাস c³ ভ্যালু আমার নির্ণয় করতে হবে, হ্যাঁ কি না বলো? একদম ঠিক। আর দেখো তো a প্লাস b প্লাস c এর ভ্যালু কী হয়? দাদা a এর ভ্যালু হচ্ছে -50, b এর ভ্যালু হচ্ছে 30 আর c এর ভ্যালু হচ্ছে 20। 30 প্লাস 20 যোগ করে কত? +50, আর -50 ক্যান্সেল আউট হয়ে যাবে 0। আর অ্যালজেব্রায় একটা গল্প আছে, যদি a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু 0 হয়, তাহলে a³ প্লাস b³ প্লাস c³ অলওয়েজ 3abcর সঙ্গে সমান হবে। ব্যাস, তাহলে এখানে a প্লাস b প্লাস c তো 0, তাহলে a³ প্লাস b³ প্লাস c³ ভ্যালু কী হবে? 3abc। মান পুট করে দাও, 3 ইন্টু এর ভ্যালু কত? -50, b এর ভ্যালু কত? 30, c এর ভ্যালু কত? 20। বলো কত হবে? 3 5 15, 15 3 45, 2 90, আর 3টে শূন্য পাশে বসিয়ে দাও, আর এই মাইনাস চিহ্নের জন্য মাইনাস চিহ্ন, তার মানে হচ্ছে -90,000। অপশান ডি হয়ে গেল আমার কারেক্ট আনসার। তো এইরকম আরও কিছু অঙ্ক তোমাদের জন্য আমি নিয়ে আসবো অ্যালজেব্রিক এক্সপ্রেশনের উপর, যেটা আমরা সিম্পলিফিকেশনের পরে ফ্র্যাকশন ক্লাস করব, ফ্র্যাকশানে আমরা সেই ধরনের প্রশ্নগুলো একটু আলোচনা করে নেব। ওকে, কিন্তু যদিও এই প্রশ্নগুলো পরীক্ষায় আসার প্রবাবিলিটি খুব কম, কারণ হচ্ছে তোমাদের সিলেবাসে অ্যালজেব্রিক ফর্মুলা কিছু নেই, অ্যালজেব্রার কোনো গল্প নেই, কিন্তু তাও আমরা বর্তমান যে ট্রেন্ড দেখছি, যেরকম WP কনস্টেবলে দেখেছিলাম, সেখানেও অ্যালজেব্রার কোনো গল্প ছিল না, বাট সেখানে অ্যালজেব্রিক ফর্মুলার উপর সিম্পলিফিকেশান এসছে। তো তাই জন্য আমাদের করে সেফ সাইডে থাকার জন্য আমাদের করে যাওয়া বেটার। ওকে, তার মধ্যে এই প্যাটার্নটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট, যেটা তোমাদের দেখে যাওয়া অবশ্যই দরকার। নেক্সট যে প্রশ্নটা আমরা দেখছি, এই প্রশ্নটা হচ্ছে আমাদের সূচক
চ্যাপ্টারের ওপর বেস করে। সূচক চ্যাপ্টারে কি বলা আছে? সূচকে বলা হয়েছে যদি দাদা এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন এরম একটা গল্প থাকে যেখানে একে বলবো আমরা বেস আর এমকে বলবো পাওয়ার, তাহলে যখন দেখব গুণফলের ক্ষেত্রে বেস সেম আছে, এখানেও এ এখানেও এ, এখানে এম আর এখানে এন, তখন ডাইরেক্ট আমরা বলতে পারি এদের গুণফল হচ্ছে বেসে যে বসে আছে একে লিখে দিলাম, আমি শুধু কী করব পাওয়ারকে যোগ করে দেবো এম প্লাস এন। সিমিলারলি যদি এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এন থাকে তখন কি হয় না পাওয়ারগুলো জাস্ট বিয়োগ হয়ে যায় এম মাইনাস এন। ইজ ইট ক্লিয়ার? পুরো জলের মধ্যে পরিষ্কার। আর এই ফার্স্ট ফর্মুলার ওপর বেস করেই এখানে দেখো একটা গল্প বলা হয়েছে যে 8 টু দি পাওয়ার 1.1 প্লাস 4 টু দি পাওয়ার 2.7 প্লাস না ইন্টু 2 টু দি পাওয়ার 3.3 ইজিক্যাল টু টু দি পাওয়ার কত মান নির্ণয় করতে হবে। তার আমি বলতে পারি কি, দেখো এই 8কে আমরা কী বলতে পারি 2 এর কিউব, তাহলে তার হোল পাওয়ার হচ্ছে 1.1। 4কে আমরা কি লিখতে পারি 2 এর স্কোয়ার, তার হোল পাওয়ার কত 2.7, আর 2 টু দি পাওয়ার এখানে 3.3, তাহলে সবার বেসকে আমি 2 বানালাম। ইজ ইট ক্লিয়ার? এবার দেখবে আর একটা সূচকে গল্প আছে, সূচক বা ইন্ডিসেসে, সেটা হচ্ছে এ টু দি পাওয়ার এম এর হোল টু দি পাওয়ার এন যদি লেখা থাকে, এখানে আমি এম আর এনকে ডাইরেক্ট গুণ করে দিতে পারি, মানে আর লিখতে পারি এটাকে এ টু দি পাওয়ার এম এন। ওকে, তাহলে দেখো 2 টু দি পাওয়ার 3 আর তার হোল পাওয়ার 1.1 একে আমরা কীভাবে লিখতে পারি, তাই 3 আর 1.1 গুণ হয়ে যাবে 2 টু দি পাওয়ার 3.3। এখানেও সেম 2 ইন্টু 2.7 গুণ হয়ে কী যাবে 2 টু দি পাওয়ার 5.4, আর এখানে 2 টু দি পাওয়ার 3.3। তাহলে এবার দেখো প্রত্যেকের বেস কি 2, তাহলে পাওয়ারগুলো কী হবে গুণের সময় যোগ হয়ে যাবে। তাহলে আমরা কি লিখবো 2 টু দি পাওয়ার 3.3 প্লাস 5.4 প্লাস 3.3, তাহলে 3.3 দুবার আছে মানে 6.6, আর এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার কত 12, তার মানে তাহলে এখানে আনসার তো কোনোটার সঙ্গে মিলছে না, হ্যাঁ কোনোর সঙ্গে মিলছে না। এখানে 3 3 3 6, এখানে হচ্ছে 6.6, আর এখানে হচ্ছে 5.4, তাহলে কত হচ্ছে কোনোটার সঙ্গেই তো মিলছে না বাবা, 3.3 তো আছে, তাহলে নান অফ দিস হবে আনসার, অপশান ই হয়ে গেল কারেক্ট আনসার। বোঝা গেছে? 3.3 এখানে 3 আর 4 7, 7 আর 3 হাতে 0, হাতে 1, 5 আর 3 8 আর 3 11, হ্যাঁ 12, ঠিক আছে, টোটাল 12। ইজ ইট ক্লিয়ার? বলে জলের মধ্যে পরিষ্কার, কোনো অসুবিধা নেই। নেক্সট যে প্রশ্নটা বলা হয়েছে, এই প্রশ্নটা এই ধরনের সিম্পলিফিকেশানে হচ্ছে আমাদের একটা জিনিস খুব ভালো করে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে আমার ডিজিটাল সাম। ডিজিটাল সাম হচ্ছে এই ধরনের প্রশ্নর ক্ষেত্রে একদম ব্রহ্মাস্ত্র। ওকে, ডিজিটাল সাম, আচ্ছা কীভাবে ডিজিটাল সাম ইউজ করব? দেখো এখানে 18.5% অফ 2 to 0, আর অফ মানে আমরা শিখে গেছি যে গুণ। তাহলে দেখো 18.5 এই পার্সেন্টেজকে যদি ভগ্নাংশে প্রকাশ করি নিচে কি থাকবে গো, নিচে থাকবে 100, হ্যাঁ কি না, বলো একদম ঠিক, ইন্টু 2 to 0 প্লাস 12.5% মানে 12.4%, 12.4/100 ইন্টু 680, এর ভ্যালু আমাকে নির্ণয় করতে হবে। যখনই দেখব যে দেখো এখানে আলটিমেট ভাগে আছে 100, ডিজিটাল সামে যখন ভাগে ডিজিটাল সাম ইউজ করতে হয় তখন, বা ভগ্নাংশে ডিজিটাল সাম ইউজ করতে হয় তখন আমাকে সামহাউ হরের ডিজিটাল সামকে 1 বানাতে হবে। এবং দেখো ডিজিটাল সাম মানে কিন্তু অত ভাবার কিছু নেই, ডিজিটাল সাম মানে হচ্ছে ডিজিটদের সাম। ওকে, যেখানে 0 থেকে 8 অবধি সংখ্যা নেওয়া হয়, 9কে আবার 0 হিসাবেই ট্রিট করা হয়, ঠিক আছে, 9কে 0 হিসাবেই ট্রিট করা হয়। ইজ ইট ক্লিয়ার? হলো জলের মতো পরিষ্কার। ডিজিটাল সাম আর কিছুই নয়, ডিজিটগুলোর সাম, একটা সংখ্যার মধ্যে যতগুলো ডিজিট আছে তাদের সাম। সাপোজ তোমাকে বললাম 594, এর ডিজিটাল সাম কত? তুমি বলতে 5 প্লাস 9 প্লাস 4, 5 আর 9 14, আর 4 18, 18 আবার 1 আর 8 যোগ করে 9, ততক্ষণ যোগ করতে থাকবো যতক্ষণ না সিঙ্গেল ডিজিট পাচ্ছি, আর 9 আসা মানে 0। এবার এটাকে তোমরা আরেকভাবে লিখতে পারতে, খুব ভালো করে বুঝবে, যেখানেই দেখবো 9 তাকে বলে দেবো 0, তাহলে এখানে 9 তার মানে 0, 5 প্লাস 4 যোগ করে 9, তার মানে আলটিমেট কী হয়ে গেল, ডিজিটাল সাম কত হলো 9 অথবা 0, 9 আমি বলবো না, আমি বলবো 0। ওকে, সিমিলারলি আমি তোমাদের আরেকটা সংখ্যা বলি, 1 2
3, 5, 6, 7। তাহলে দেখো এখানে দেখো 3, 6, 9 ক্যান্সেল আউট মানে 9 0 হয়ে গেল। 7 + 2 9 0 হয়ে গেল। 5 আর 1 6। তাহলে এই পুরো সংখ্যাটার ডিজিটাল সাম কত? 6। ওকে, তাহলে এই হচ্ছে ডিজিটাল সাম, আর কিচ্ছু নয়। এখানে আর কিচ্ছু হাতি ঘোড়া মুন্ডু কিচ্ছু নেই। শুধু মনে রাখবো ভাগের ক্ষেত্রে ডিজিটাল সাম ইউজ করতে গেলে আমাকে হরে কী আসতে হবে? হরে ডিজিটাল সাম 1 আসতে হবে। 1 + 0 + 0 মানে হচ্ছে 1, এখানেও 1 + 0 + 0 হচ্ছে 1। ব্যাস, তাহলে আলটিমেট নিচে যখন 1 আছে কোনো টেনশন নেই। আমি উপরে কি দেখতে পাচ্ছি? 8 আর 1 9, 9 বলেছি কী করতে? 9কে বলেছি উড়িয়ে দিতে। দশমিকের কোনো গল্প নেই, দশমিকের কোনো ব্যাপার নেই। তাহলে এখানে আলটিমেট ডিজিটাল সাম কত? 5। 2 + 2 4। তাহলে 4 5 কত হলো? গুণ করছি 20। তাহলে 20 ডিজিটাল সাম কত? 2 + 0 2। এখানে দেখো 4 আর 2 6 আর 1 7। এখানে কত? 8 আছে 14, 14 আর 1 + 4 যোগ করে 5। এখানে দেখতে পাচ্ছি 7 × 5 কত? 35। গুণ আছে মধ্যে 35, তাহলে 35-এর 5 আর 3 যোগ করলে 8। তাহলে আলটিমেট এখানে কত হলো? 8। আর এখানে মধ্যেখানে যোগ ছিল, তাহলে 2 + 8 যোগ করে কত? 10। 10-এর ডিজিটাল সাম কত? 1। তাহলে আমার আনসার সেটাই হবে যেখানে ডিজিটাল সাম হবে 1। ইজ ইট ক্লিয়ার? বলে জলের মধ্যে পরিষ্কার। তাহলে 1 ডিজিটাল সাম কোথায় আছে দেখতে পাচ্ছি? 3 আর 2 5, 5 10 আর 1 11। তাহলে 11-র ডিজিটাল সাম কত হবে? 2। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো 5 আর 2 7 আর 1 8, 8 আর 2 হচ্ছে 10। তো 10-এর 1 + 0 যোগ করে 1, তাহলে এখানে 1 পাচ্ছি। তাহলে বাকিগুলো চেক করে নিতে হবে। 7 + 2 9 0 হয়ে গেল। 4 + 1 5, তাহলে এখানে 5 পেলাম। এখানে 8 + 1 9, 9 হলো 0, 7 + 1 যোগ করে কত হলো? 8। তাহলে আলটিমেট 1 ডিজিটাল সাম একমাত্র একটা জায়গাতেই পাচ্ছি, সেটা হচ্ছে অপশান বি। বোঝা গেল? তাহলে এত সহজে আমরা এই ধরনের প্রশ্নের সমাধান করতে পারি ডিজিটাল সাম ইউজ করে। ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে যে তোমাদের এরকম ধরনের সমাধান আরও দরকার কিনা, তাহলে আরও শেখাবো আমি। ঠিক আছে, তো আমরা যদি আমাদের এই ক্লাসগুলো থেকে তোমাদের ডিজিটাল সাম থেকে প্রশ্ন থাকে খুব ভালো কথা, কিন্তু যখন তোমরা রেলের এক্সাম দিতে যাবে, রেলের গ্রুপ ডি হলো বা তোমার এনটিপিসি হলো বা এএলপি হলো, যে কোনো পরীক্ষা রেলের, সেখানে কিন্তু এই প্রসেস তোমার শিখতেই হবে। ওকে, খুব শীঘ্রই তোমাদের জন্য রেলের ক্লাস আসছে। দেখো নেক্সট প্রশ্ন, সেম গল্প আবার এখানেও ডিজিটাল সাম ইউজ করতে পারি। 475 + 64%, তাহলে 64% মানে নিচে 100, তাহলে লেখার দরকার নেই। 100 ডিজিটাল সাম তো একই, তাহলে কোনো চাপ নেই। 64 × 950 = 900 প্লাস সামথিং। তাহলে এই সামথিংয়ের যে ভ্যালু হবে তার ডিজিটাল সাম আমি নির্ণয় করতে হবে। তাহলে 900 যে ভদ্রলোককে, এই 900টাকে যদি আমি এদিকে নিয়ে চলে আসি, এপারে সমান চিহ্নের এপারে, মানে পাকিস্তান থেকে ইন্ডিয়ায় নিয়ে চলে আসি, তাহলে = হয়ে যায় কত? জিজ্ঞাসা চিহ্ন, হ্যাঁ কি না? তাহলে আলটিমেট এটা হচ্ছে গল্প। বলবো একদম ঠিক। ডিজিটাল সাম এখানে কত? 5 আর 4 9, তার মানে ডিজিটাল সাম 7। এখানে হচ্ছে 6 + 4 10 মানে 1, এখানে 9 চলে গেল। 5 + 0 হচ্ছে 5, তাহলে 1 × 5, তার মানে হচ্ছে 5। আর এখানে হচ্ছে কত? 9। 9 + 0 + 0 9, তাহলে 9কে আমরা 0 মানতে পারি। তাহলে 7 + 5 12, তাহলে 12 থেকে 0 বাদ দিলে 12, আর 12 ডিজিটাল সাম কত? 3। তাহলে যেখানে ডিজিটাল সাম 3 হবে সেই হবে কারেক্ট আনসার, হ্যাঁ কি না? বলো একদম ঠিক। তাহলে দেখি ডিজিটাল সাম কত? 3 আছে, দেখছি 8 আর 1 9 3, তাহলে 3 এখানে আছে। আর কোথায় 3 আছে? 3 আর 3 6 আর 2 8, এটা হতে পারে না। এখানে দেখতে পাচ্ছি 8 আর 1 9, 9 ক্যান্সেল আউট, 3 এখানে পড়ে আছে, সমস্যা। 8 আর 1 9, 6 আর 3 9 মানে 0। তাহলে আলটিমেট দুটো সমস্যায় আমি ফেসে গেলাম, যেটা হচ্ছে অপশান এ আর অপশান সি। কী করব? তখন আমার একটু মাথা খাটাতে হবে যে দাদা আলটিমেট আমি দেখছি যে এখানে 475, তার সঙ্গে 64% অফ 950। ওকে, তাহলে 475-এর সঙ্গে 64% অফ 950 মানে 950 থেকে অনেক কম একটা ভ্যালু, হ্যাঁ কি না? 950 64%, 950 যদি আমি 50%ও নিই তাহলে কত হবে? 950/2, হ্যাঁ কি না? তাহলে কত? 2, এখানে 2 4 8, 8 থেকে 15, 2 7 14, 2 475, তাই তো? তাহলে অ্যাবাউট 500 কাছাকাছি হবে। তাহলে 500 প্লাস 475, তাহলে আলটিমেট এর দুটো মিলিয়ে 900 বেশি, একটু বেশি হচ্ছে। তাহলে এখানে অলরেডি 900 আছে, তার সঙ্গে কত যোগ করলে 900 একটু বেশি হবে? নিশ্চয়ই 1983 নয়? বলো, নিশ্চয়ই 1983 নয়? তাহলে এটা আনসার হতে কখনোই পারে না। তাহলে এটুকু যদি আমার মাথায় বুদ্ধি থাকে, তাহলে আমি অনায়াসে অপশান এ দাগ দিয়ে দিতে পারবো আনসার।
ঠিক আছে, এই অ্যাপ্রোচগুলি আমার কাজে লাগাতে হবে পরীক্ষার, এই সাময়িক বুদ্ধিগুলো থাকতেই হবে তোমাকে, তবেই কিন্তু তোমরা পরীক্ষায় তাড়াতাড়ি কোনো আনসার করতে পারবে, নাহলে 64% নির্ণয় করতে গেলে তোমার মাথা খারাপ হয়ে যাবে। ওকে, চলো। আচ্ছা, নেক্সট, আচ্ছা এই প্রশ্নটা দুবার হয়ে গেছে, এটা ক্রস করলাম। আচ্ছা, এই ছিল আজকের ক্লাস। এরপরে একটা তোমাদের জন্য অঙ্ক রেখেছি, সেটা হচ্ছে ল্যাডার প্যাটার্ন। এই ল্যাডার প্যাটার্নটা আমরা খুব ইম্পর্ট্যান্ট, প্যাটার্নটা এটা শেখা খুবই দরকার, কিন্তু এটা আমরা ফ্র্যাকশানে শিখব। কোথায় শিখবো আমরা? ফ্র্যাকশানে। ওকে, চলো, তোমাদের আশা করবো প্রত্যেকটা অঙ্ক খুব ভালো লেগেছে এবং প্রত্যেকটা অঙ্ক খুব ভালো করে শিখেছো। ঠিক আছে, এরপরে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের এই ক্লাস করার পরেও কোনো ডাউট আছে কি না। ওকে,